উচ্ছেদ অভিযানের প্রতিবাদে উত্তরবঙ্গের ১৬ জেলায় সব পেট্রোল পাম্প বন্ধ, জ্বালানি সংকটের শঙ্কায় পরিবহন চালকরা। এখন আমার গাড়িতে তেল নাই, আমি তো জানি না। আমি নরমালি আসছি সকালবেলা তেল ভরতে। যদি আজকে আমরা গাড়ি চালাই সেখানে তেল না পেলে আগামীকাল হলো আমাদের গাড়ি চলতে সমস্যা হবে। বিশ্ব ইজতেমার আখেরি মোনাজাতে অংশ নিতে তুরাগ তীরে লাখো মুসল্লির ঢল চলছে আমবয়ান ও জিকির আজকার। আল্লাহর দিন যাতে দুনিয়ার মধ্যে ফেজা কায়েম হয়ে যায়, সমস্ত মানুষ যাতে হেদায়েত পাওয়া যায়। আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেয় এবং আমাদের দেশের উপর শান্তি বর্ষিত হোক। আমাদের উদ্দেশ্য আগ্রাতে নাজাতের জন্য, সকল দেশের মঙ্গলের জন্য এবং আগ্রা যাতে সবাই শান্তি শৃঙ্খলা বসবাস করতে পারে। আজ জমা পড়ছে আরও 2 সংস্কার কমিশনের প্রতিবেদন, জনপ্রশাসনে 100টি সুপারিশ দুপুরে প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর। কুষ্টিয়ায় চুরির অপবাদ দিয়ে কলেজ ছাত্রীকে আটকে রেখে নির্যাতন, মুক্তিপণ আদায়ের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে। যশোরে ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন, ধসে পড়েছে অন্তত 80টি বসতবাড়ি, উদাসীন পানি উন্নয়ন বোর্ড। এবং নেতানিয়াহুর সঙ্গে বৈঠক শেষে গাজা উপত্যকা দখলের ঘোষণা ট্রাম্পের, ফিলিস্তিনিদের প্রতিবেশী দেশে স্থানান্তরে জোর। দেখছিলেন শিরোনাম সংবাদ, সকালের সঙ্গে আছি আমি শিকা আজিজ। উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক শ্রমিকরা। গেল 29 জানুয়ারি নওগাঁয় বিনা নোটিশে সড়ক ও জনপদ বিভাগ কয়েকটি পেট্রোল পাম্প উচ্ছেদ করে দেয়। এর প্রতিবাদে মঙ্গলবার রাতে উত্তরবঙ্গের সব পেট্রোল পাম্প বন্ধের ঘোষণা দেয় রাজশাহী বিভাগীয় পেট্রোল পাম্প মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। এ সময় বাঘাবাড়ি নৌবন্দরের ডিপো থেকে সব ধরনের জ্বালানি তেল ও বিপণন বন্ধ রাখার ঘোষণাও দেওয়া হয়। ফলে বুধবার সকাল 9টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে উত্তরবঙ্গের বেশিরভাগ পেট্রোল পাম্প। রাতে এই ঘোষণা আসায় তা জানতেন না চালকরা, ফলে সকালে পেট্রোল না নিয়ে ফিরতে হচ্ছে চালকদের। অবশ্যই আছে, কারণ আমি মনে করেন জব হোল্ডার, আমার অনেক জায়গায় যাওয়া লাগে। এখন আমার গাড়িতে তেল নাই, আমি তো জানি না। আমি নরমালি আসছি সকালবেলা তেল ভরতে, যতটুকু পারি উঠাবো। উঠায় আজ আমার প্ল্যান থাকবে যে আমি এই তেলে 2 দিন কি 3 দিন চলবো। এখন তো মনে করেন আমার কাজ। উত্তরবঙ্গে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্প বন্ধ ঘোষণা করেছে পাম্প মালিক শ্রমিকরা। আরও জানাতে বগুড়া ও সিরাজগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সঞ্জু রায়, শুভ কুমার ঘোষ। প্রথমে যাচ্ছি বগুড়ায়। সঞ্জু, কেন এই কর্মসূচি আর এতে কি কি ভোগান্তি পোহাতে হচ্ছে যান চালকদের? ইশিকা, আজ সকাল 8টা থেকে কিন্তু বগুড়া সহ উত্তরবঙ্গের রাজশাহী এবং রংপুর বিভাগে অনির্দিষ্টকালের জন্য পেট্রোল পাম্পে কিন্তু ধর্মঘট ঘোষণা করা হয়েছে এবং বগুড়ার যে উল্লেখযোগ্য পাম্পগুলো রয়েছে সেখানে কিন্তু সকাল থেকেই এই ধর্মঘট বাস্তবায়ন করা হচ্ছে। সকালে কিছু পাম্পে তারা না জানার কারণে এই ধর্মঘট বাস্তবায়ন না করলেও বেলা বাড়ার সাথে সাথে আমরা যেটি খোঁজ নিয়েছি অধিকাংশ পেট্রোল পাম্পগুলো কিন্তু তারা বন্ধ রেখেছে তাদের তেল বিপণন, তাদের উত্তোলন এবং পরিবহন সকল ধরনের কার্যক্রম। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া শহরের বগুড়া ফিলিং স্টেশনে, 3 মাথা এলাকায়। এই ফিলিং স্টেশনে এসে যেটি সকাল থেকে আমরা দেখেছি যে অনেক মানুষ কিন্তু তারা তেল না পেয়ে ফিরে গেছেন। দূরপাল্লার অনেক যাত্রী যারা কিন্তু তেল না পেয়ে এক প্রকার ক্ষোভ প্রকাশ করেছে। আমার কিছুক্ষণ আগেও কথা হয়েছে পেট্রোলিয়াম ওনার্স অ্যাসোসিয়েশন রাজশাহী বিভাগের যিনি সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সাথে। তিনি যেটি জানিয়েছেন যে শুরুতে আসলে তাদের যে বিজ্ঞপ্তি সেখানে নওগাঁ জেলা উল্লেখ করা হলেও তারা কিন্তু পরবর্তীতে সংশোধিত আরেকটি বিজ্ঞপ্তি দিয়েছে। মূলত এই ঘটনার সূত্রপাত তিনি যেটি বলছেন যে বগুড়া থেকেই বগুড়া জেলার আদমদিঘি থানায় গতকাল আতিকা ফিলিং স্টেশন এবং আনিকা ফিলিং স্টেশন এবং হামিম ফিলিং স্টেশনে সড়ক ও জনপদ বিভাগ একটি উচ্ছেদ অভিযান চালায়। ওনার্স অ্যাসোসিয়েশনের যে দাবি যে কোনো রকম বিনা নোটিশে, মানে কোনো আগে পূর্বে না জানিয়ে তারা যে উচ্ছেদ অভিযানটি চালিয়েছে এটি তাদের ব্যবসায় একটি আঘাত এনেছে এবং এই ব্যবসায় আঘাত আনার জেরেই তারা কিন্তু রাজশাহী এবং রংপুর বিভাগের সকল পেট্রোল পাম্প এটি একটি সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত, কর্তৃপক্ষের সাথে বৈঠক না হওয়া পর্যন্ত কিন্তু অনির্দিষ্টকালের এই ধর্মঘট তারা ঘোষণা করেছে। আব্দুল জলিল যেটি আমাদেরকে জানিয়েছেন যে তারা আশাবাদী যে তাদের যে দাবি দাওয়াগুলো রয়েছে, তাদের মালিক শ্রমিক ঐক্য পরিষদের যে সুনির্দিষ্ট যে দাবিগুলো রয়েছে তা
অতি দ্রুত কর্তৃপক্ষ শুনবেন, তাদের সাথে বসবেন এবং বাস্তবায়ন করবেন। তারাও চান না যে আসলে সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ুক। তবে মাঠের চিত্র কিন্তু খুবই ভিন্ন। সাধারণ মানুষের যে ভোগান্তি, এই তেল না পেয়ে তারা কিন্তু এই পাম্প থেকে সেই পাম্প এবং এখান থেকে সেখানে এই যে ঘোরাঘুরি, এতে যে তাদের মধ্যে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, শুধু তাই না, এখানে আসলে সাধারণ মানুষের যে ক্ষোভ সেটি কিন্তু আমরা দেখেছি। আমরা একটু সরাসরি কথা বলবো বগুড়া ফিলিং স্টেশনের একজন কর্মচারীর সাথে। আসলে আপনারা কখন জেনেছেন আর এখন কি অবস্থা? ধন্যবাদ। আমরা সকাল 9টার দিকে ডিউটিতে আসছি। আসার পরে শুনি যে পাম্পে ধর্মঘট। পরে আমরা তো নোটিশ পড়লাম, নোটিশ পড়ে দেখি যে সকাল 9টা থেকে ধর্মঘট। ধর্মঘটে এসে আমরা সেই অবস্থায় পালন করতেছে। অনেকে গাড়ি আসতেছে, ভোগান্তিতে পড়ছে। তেলের সংকট নাই, কিন্তু আমরা তেল বিক্রি করতে পারতেছি না এই ধর্মঘটের কারণে। অনেকে ধন্যবাদ আপনাকে। ইশিকে, আপনি শুনছিলেন আসলে এই পরিস্থিতি, সাধারণ মানুষের এখন একটাই দাবি যে যত দ্রুত সম্ভব এই ভোগান্তির যেন অবসান ঘটে। ধর্মঘট প্রসঙ্গে আরো খবর জানবো। আমরা চলে যাচ্ছি সিরাজগঞ্জে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী শুভ। যেমনটা বলছিলেন যে সিরাজগঞ্জেও কিন্তু উত্তরবঙ্গের অন্যান্য জেলার মতো বন্ধ রয়েছে তেল উত্তোলন, বিপণন এবং সকল পেট্রোল পাম্পগুলো। রাজশাহী বিভাগীয় মালিক এবং শ্রমিক ঐক্য পরিষদের কিন্তু ডাকা যে কর্মসূচি, সেই কর্মসূচির প্রেক্ষাপটেই কিন্তু সিরাজগঞ্জের সকল পেট্রোল পাম্পগুলো বন্ধ রয়েছে। বাঘাবাড়ি তেল ডিপোতে কিন্তু বন্ধ রয়েছে তেল উত্তোলন এবং বিপণন। এতে কিন্তু স্বাভাবিকভাবেই ব্যাপক ভোগান্তিতে পড়েছেন সাধারণ জনগণ। তারা বলছেন যে দ্রুত এটা একটা সমস্যার সমাধান করে এটা যেন দ্রুত পাম্পগুলো চালু করা হয়, না হলে কিন্তু আজকে যেমন হয়তো যানবাহনগুলো চললেও আগামীকাল থেকে কিন্তু ভারী যানবাহনগুলো চলাচল বন্ধ হয়ে যাবে। আমরা কথা বলেছিলাম কিছু বাসের ড্রাইভারের সঙ্গে, বাস চালকরা কিন্তু বলেছেন যে তাদের যে তেলটা গতকালকে নেওয়া ছিল সেই তেলটা দিয়ে তারা আজকে গাড়িগুলো চালাতে পারবেন, কিন্তু যদি আজকে তারা যাত্রা শেষ করে এসে আবার যদি তেল না নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আগামীকালকে তারা বাস চলাচল বন্ধ হয়ে যাবে, এবং যদি বাস চলাচলটা বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আরো ভয়ঙ্কর একটা অবস্থান তৈরি হতে পারে। আমরা একটু কথা বলবো যে এখানে অনেকেই মোটরসাইকেল আরোহীরা কিন্তু তেল নিতে আসছেন পাম্পে। আমরা একটা পাম্পে আছি, সিরাজগঞ্জের একটি পাম্পে, সেই পাম্পে একটু কথা বলার চেষ্টা করবো একজন মোটরসাইকেল আরোহীর সঙ্গে। আপনারা তেল নিতে আসছেন, এসে তেল পাচ্ছেন না, কেমন? আমি তো তেল এসে চাইলাম তো তেল দিচ্ছে না, মালিক পক্ষ বললো বন্ধ করে দিচ্ছে। আমার ওই হসপিটালে ভর্তি, আমি এই মতো তেল নিবার আসতে এসে দেখি তেল দিচ্ছে না। তে আমি এখন কি করবো বলেন, আপনারাই বলেন। ধন্যবাদ। যেমনটা বলছিলেন উনি, এটা কিন্তু মূলত গতকালকে রাজশাহী উত্তরবঙ্গের যে ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের যে অফিস আছেন বাঘাবাড়িতে, সেই বাঘাবাড়ি অফিসে বসে কিন্তু তারা এই সিদ্ধান্তটা নিয়েছেন, যে এই কর্মসূচিগুলো দিয়েছেন, এবং তাদের মূল প্রতিবাদটা কিন্তু যে তারা জানিয়েছেন যে রাজশাহী বিভাগের নওগাঁ জেলার কিছু পাম্পে জনপদ বিভাগের কর্মকর্তারা তারা একটা তাদের দাবি যে অবৈধ একটি অভিযান পরিচালনা করে কিছু পাম্পকে উচ্ছেদ করা হয়েছে। এর প্রেক্ষিতে কিন্তু এই কর্মসূচিটা দিয়েছেন, এবং তারা বলছেন, আমরা কিন্তু কিছুক্ষণ আগেও আমরা কথা বলেছি যারা দায়িত্বে আছেন রাজশাহী উত্তরবঙ্গের ট্যাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের, তাদের সঙ্গে তারা কিন্তু বলেছেন যে যদি এই দাবিটা যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অবস্থান তাদের কর্মসূচিটা চালু থাকবে, এবং যদি কর্তৃপক্ষ দ্রুত এইটা না শেষ করেন তাহলে কিন্তু এইটা চলমান যে কর্মসূচি এটা বেশি বড় হয়ে গেলে কিন্তু এই ভোগান্তি জনগণের জন্য বাড়বে, এমনটাই জানিয়েছেন তিনি। কিন্তু এই ছিল আমার কাছে সর্বশেষ সিরাজগঞ্জ থেকে। শুভ, অনেক ধন্যবাদ আপনাকে। বগুড়া সিরাজগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা পাম্প শ্রমিক বন্ধ রেখেছে এই জন্য। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে সম্পূর্ণরূপে বাতিল করা হলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পোষ্য কোটা। জরুরি বৈঠক শেষে মঙ্গলবার দিবাগত রাত 12টার দিকে শিক্ষার্থীদের সামনে এসে এই সিদ্ধান্তের কথা জানান উপাচার্য অধ্যাপক ডক্টর কামরুল আহসান। এতে উল্লাস এবং স্বস্তি প্রকাশ করেন শিক্ষার্থীরা। এর আগে পোষ্য কোটা বাতিলের দাবিতে প্রশাসনিক ভবন অবরোধ করেন শিক্ষার্থীরা। পরে বিকেলে শিক্ষার্থীদের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে বৈঠকে বসে জাবি প্রশাসন। দীর্ঘ 7 ঘন্টার বৈঠক শেষে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত আসলো। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, নেতৃবৃন্দ অত্যন্ত সুবিবেচনার সাথে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির উপর দায়িত্ব অর্পণ করে। প্রশাসনের পক্ষ থেকে আমরা এই বক্তব্যগুলো সর্বস্তর থেকে কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় নিয়ে যাই, এবং সভায় কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির জরুরি সভায় পোষ্য কোটায় ভর্তি বাতিল করা হলো।
আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে ৫৮তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। ভোরে লাখো ধর্মপ্রাণ মুসল্লির ইবাদতের ধ্বনিতে মুখরিত তুরাগতীর অপেক্ষা আখেরি মোনাজাতের। ফজরের নামাজের পর থেকেই শুরু হয়েছে আম-বয়ান। দুপুর ১২টা থেকে ১২:৩০টার মধ্যে হতে পারে আখেরি মোনাজাত। এই মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা ও শুরাই নিজামের শীর্ষ মুরব্বী হাফেজ মাওলানা মোহাম্মদ জোবায়ের আহমেদ। আখেরি মোনাজাত শেষে নির্বিঘ্নে বাড়ি ফিরতে আগে থেকেই যানবাহন ঠিক করে রেখেছেন অনেকে। যে দুনিয়া যে কিভাবে চলতে ওই শিক্ষাটা দিতেছে এখানে। মেহনত যারা উম্মতকে একত্রিত করার যে এক প্রয়াস চলতেছে, ওই বিষয়ে খুব গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। চাবো আল্লাহ পাক যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেয় এবং আমাদের দেশের উপর শান্তি বর্ষিত হোক। দ্বীন এবং ইসলাম এবং ভ্রাতৃত্ববোধ, একজন আরেকজনের সাথে মুসলমানের সাথে কিভাবে সম্পর্ক রাখা আমরা এবং আল্লাহ রসুলের হুকুম এবং আহকামের উপর চলে দুনিয়া এবং আখিরাতে কিভাবে কামিয়াব হইতে পারি, এইটাই এলো দেখার আশা। এক ভাই দিন ভোলা আছে, তাকে দিনের কথা স্মরণ করা, নামাজের কথা স্মরণ করায় দেওয়া, আমলের কথাগুলো স্মরণ করায় দিয়ে তাকে আমলে জোড়ায় দেওয়া। ইজতেমা ময়দানে আছেন আমাদের সহকর্মী আলিমুজ্জামান সাফওয়ান। সরাসরি যাচ্ছি তার কাছে। সাফওয়ান, ইজতেমার আজ তো আখেরি মোনাজাত, কেমন প্রস্তুতি দেখছেন? এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি যে টঙ্গীর তুরাগ তীরে, এবং এই মুহূর্তে যেটি চলছে সেই হেদায়েতের বয়ান করছেন ভারতের মাওলানা আব্দুর রহমান, এবং তার বয়ান শেষ হলে কিছুটা বিরতি দেওয়া হবে এবং তারপর আমরা জানতে পেরেছি যে এখান থেকে নসিহত পেশ করবেন হচ্ছে ভারতের আরেকজন মাওলানা ইব্রাহিম দেওলা। তো এই দুইটি বয়ান এবং নসিহত এটি শেষ হওয়ার পরে কিন্তু আজকে দুপুর ১২টা থেকে ১২:৩০-এর মধ্যে আখেরি মোনাজাত যেটি বললেন সেটি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে, এবং সেই মোনাজাতটি পরিচালনা করবেন বাংলাদেশের তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বী আব্দুর জোবায়ের। এবং সকাল থেকে আমরা টঙ্গীর যেই তুরাগ তীরের প্রবেশ পথে রয়েছি সেখানে দেখতে পাচ্ছি যে বিপুল পরিমাণ মুসল্লি কিন্তু সারা দেশ থেকে এখানে এখন পর্যন্ত, এখন সকাল 10টা বাজে, এখনও কিন্তু তারা আসছেন এই আখেরি মোনাজাতে অংশ নেওয়ার জন্য, এবং সকাল থেকে তাদের যে আমল ছিল সেগুলো তারা করেছেন, এবং এখানে খিত্তায় তালিম হয়েছে সেগুলো তারা শুনেছেন, এবং এখন এই মুহূর্তে বয়ান চলছে, আব্দুর রহমান সাহেব বয়ান করছেন এবং সেটি পরবর্তীতে বাংলায় তর্জমা করে তাদেরকে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তো এখানে যারা মুসল্লি রয়েছেন তাদের প্রত্যাশা এখান থেকে তারা যে ধর্মীয় জ্ঞানটি লাভ করবেন সেটি তাদের এলাকায় ইসলামী যে দাওয়াত সেটি তারা পৌঁছে দিবেন। এবং এখানে মুসলিম রেডিও জানিয়েছেন যে আখেরি মোনাজাতের মাধ্যমে সারা বিশ্বের যে মুসলিম উম্মাহ রয়েছে তাদের জন্য, তাদের শান্তির জন্য, তাদের কল্যাণের জন্য এখান থেকে দোয়া করা হবে, এবং মুসলিম বিশ্বের যারা বর্তমানে নির্যাতিত নিপীড়িত রয়েছে তাদের জন্য এখান থেকে দোয়া করা হবে। তো কিছুক্ষণের মধ্যে হয়তো এই যে বয়ানটি শেষ হবে এবং যে নসিহত পেশ করবেন সেটি হচ্ছে ভারতের মাওলানা ইব্রাহিম দেওলার কথা রয়েছে। এবং আখেরি মোনাজাতকে কেন্দ্র করে এই ইজতেমার ময়দানে যে নিরাপত্তা ব্যবস্থা সেটি সর্বোচ্চ নেওয়া হয়েছে। আমরা দেখতে পাচ্ছি এখানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে তাদেরকে বেশ তৎপরতার সাথে কাজ করতে দেখেছি, এবং এখানকার যে ওয়াচ টাওয়ারগুলো রয়েছে সেখান থেকেও কিন্তু একদম মানে যে পর্যবেক্ষণ করার প্রয়োজন সেটি কিন্তু তারা করছেন, এবং মুসল্লিরা এই মুহূর্তে তাদের যে আনুষঙ্গিক কাজ রয়েছে দৈনিক সেগুলো কিন্তু সেরে নিচ্ছেন, এবং তারা সম্পূর্ণভাবে আখেরি মোনাজাতের জন্য প্রস্তুতি নিচ্ছেন। তো এই মুহূর্তে একজন মুসল্লির সাথে আমরা কথা বলতে চাই যে আপনারা তো সকাল থেকেই আমলটা করলেন, তো কিছুক্ষণ পরে আখেরি মোনাজাত হওয়ার কথা রয়েছে, তো সেখানে আল্লাহর কাছে কি চাইবেন? আল্লাহর কাছে চামো যে আল্লাহ আমাদেরকে বাড়িতে নিয়ে ভালো হেফাজতে রাখো, আর যাতে ভালো নিয়ম বা আমরা নামাজ রোজা করতে পারি ঠিক মতে, আল্লাহ ডাকতে পারি, এই ইবাদত করতে পারি, এই আশাবাদ থেকে আল্লাহ যেন আমাদের বাড়িতে নেয়। এ পর্যায়ে দেখা গেছে আমরা যাতে আল্লাহর শুনছিলেন যে আখেরি মোনাজাতের মাধ্যমে তারা আল্লাহর সন্তুষ্টি কামনা করবেন এবং পূর্ববর্তী যে গুনাহগুলো রয়েছে সেগুলো জন্য তারা ক্ষমা চাইবেন মহান আল্লাহর কাছে। তো আমার কাছে টঙ্গীর তুরাগ তীর থেকে এই ছিল সর্বশেষ খবর। সাফওয়ান, অনেক ধন্যবাদ আপনাকে। এই মুহূর্তে ইজতেমা ময়দানে রয়েছেন আমাদের আরেক সহকর্মী ফাহিম ইউসুফ। সরাসরি যাচ্ছি ফাহিমের কাছে। ফাহিম, কেমন দেখছেন আজকে ইজতেমার তো আখেরি মোনাজাত, প্রস্তুতি, সর্বশেষ প্রস্তুতি কেমন দেখছেন?
বাড়ছে ভিড়ের মেইন যে আকর্ষণ, প্রধান যে আকর্ষণ, সে আকর্ষণটি হচ্ছে 12টা থেকে 12:30টার মধ্যে যে মোনাজাত হওয়ার, আখেরি মোনাজাত হওয়ার কথা, সে আখিরা মোনাজাত ঘিরেই কিন্তু সকল প্রস্তুতি নিচ্ছেন মুসল্লিরা। এবং খিত্তায় খিত্তায় মুসল্লিরা আরেকটি প্রস্তুতি নিচ্ছে যে আখির মোনাজাতের পরবর্তী সময়ে তারা চিল্লায় বের হবেন। সে চিল্লা গঠনের কাজও কিন্তু ইতোমধ্যে তারা শুরু করে দিয়েছেন। আমরা কয়েকজন মুসল্লির সাথে কিছুক্ষণ আগে কথা বলছিলাম যে তারা চিল্লায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। তো আমরা এখন একজন মুসল্লির সাথে কথা বলে দেখি যে আপনাদের চিল্লায় যাওয়ার প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে। জি আলহামদুলিল্লাহ, আমাদের খিত্তা থেকে 12 জনের একটা জামাত বের হবে এক চিল্লার জন্য। এখন আমরা ইনশাল্লাহ সম্পূর্ণ প্রস্তুতি নিয়ে ফেলেছি। একটু পরেই ইনশাল্লাহ মুনাজাত হবে, আখেরি মুনাজাতের পরে জোহরের নামাজ আদায় করবো, আদায় করে ইনশাল্লাহ আমরা চিল্লার জন্য বের হয়ে যাব। আলহামদুলিল্লাহ 12 জনের একটা জামাত আমাদের এখান থেকে বের হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনি যেটি শুনতে পাচ্ছিলেন যে ইমান আমলের যে আকিদা বিশ্বাসের জায়গা থেকে তারা বিভিন্ন আমল করার পাশাপাশি চিল্লায় বের হয়ে নিজেদের আত্মাকে একটু শুদ্ধি করার যে প্রয়াস, এটি চালাচ্ছেন বলে তারা জানিয়েছেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ফাহিম, অনেক ধন্যবাদ আপনাকে। আখেরি মোনাজাতের সর্বশেষ তথ্য জানছিলাম সহকর্মীদের কাছে ইজতেমা ময়দান থেকে। আজ জমা পড়ছে জনপ্রশাসন সংস্কার কমিশন সহ 2 সংস্কার কমিশনের প্রতিবেদন। দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রতিবেদন তুলে দেবেন কমিশন প্রধানরা। জনপ্রশাসন সংস্কারে 100টি সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুইত চৌধুরী। আরও জানাচ্ছেন জান্নাতুল মোহনা। বিগত 16 বছরের ভেঙে পড়া কাঠামো সংস্কারে গত 3 অক্টোবর 8 সদস্যের জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করা হয়। এরপর 3 দফা সময় বাড়িয়ে কমিশনের মেয়াদ 15 ফেব্রুয়ারি পর্যন্ত নির্ধারণ করা হয়, কিন্তু কাজ শেষ হয়ে যাওয়ায় আগেই প্রতিবেদন জমা দিচ্ছে কমিশন। বুধবার বেলা 12:30টার দিকে প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেওয়া হবে বলে জানিয়েছেন কমিশন প্রধান আব্দুল মুইত চৌধুরী। মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান তিনি। অনলাইনে আমরা অপিনিয়ন নিয়েছি, সেগুলোর ভিত্তিতে আমাদের রিপোর্ট আজকে আমরা চূড়ান্ত করে স্বাক্ষর করব। কালকে দুপুরে 12:30টায় আমরা মাননীয় প্রধান উপদেষ্টার অফিসে যাব এবং তাকে হস্তান্তর করব। প্রতিবেদনে 100টির বেশি সুপারিশ থাকছে বলে জানিয়েছেন আব্দুল মুইত চৌধুরী। অনেক প্রস্তাব আলোচনা করেছি, কি ফাইনালি যাবে সেইটা কালকে দেখতে হবে। বুধবার জনপ্রশাসনের পাশাপাশি বিচার বিভাগ সংস্কার কমিশনেরও প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। আইন কমিশন তারাও কমপ্লিট করে ফেলেছেন। এই দুটো রিপোর্ট আমরা কালকে দেব। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। আগামী 8 ফেব্রুয়ারি 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। আর এসব প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন যাত্রা শুরু করবে। মঙ্গলবার সন্ধ্যায় এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। এর আগে সংস্কার কমিশন প্রধানদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা। তারেক মাহমুদ সুজনের প্রতিবেদন। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পরপরই দেশের বিভিন্ন ক্ষেত্রে সংস্কারের ঘোষণা দেয়। 11 সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে 6টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পরে আরো 5টি সংস্কার কমিশন গঠন করা হয়। কমিশনের কথা বলেছি, সেই কমিশনকে অ্যাক্টিভেট করব আমরা। বিভিন্ন মহলের সঙ্গে আলোচনার মাধ্যমে গেল 15 জানুয়ারি প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দেয় নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত 4টি কমিশন। বুধবার প্রতিবেদন জমা দেবে জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশন। মঙ্গলবার এই 6 কমিশনের প্রধানের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ নিয়ে বৈঠকে পূর্ণাঙ্গ প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। বৈঠক শেষে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। জানান আগামী 8 ফেব্রুয়ারি 6 সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হবে। সংস্কার কমিশনগুলোর পূর্ণাঙ্গ রিপোর্ট আমরা আশা করছি 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। 8 ফেব্রুয়ারি একই সাথে 6টা কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন। এসব প্রতিবেদন নিয়ে ফেব্রুয়ারির মাঝামাঝিতে রাজনৈতিক দল ও জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলোর সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে জাতীয় ঐক্যমত্য কমিশন যাত্রা শুরু করবে। এরপর রাজনৈতিক দল গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। সমঝোতা ও ঐক্যমত্যের ভিত্তিতে সংস্কার কার্যক্রম চলবে বলেও জানান আইন উপদেষ্টা। সমঝোতা ক্রমে
তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। রাজশাহী বিভাগে বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহ শেষ হয়েছে। বিভাগের ৮ জেলার ৬৯ উপজেলার বিদ্যমান তালিকা থেকে ভোটার বেড়েছে প্রায় ৪%। মারা যাওয়ায় বাদ পড়েছেন ২.২ লাখের বেশি ভোটার। তবে নির্ধারিত সময় যারা হালনাগাদে তথ্য দিতে পারেননি তাদের জন্য খোলা থাকছে ভোটার হওয়ার দ্বার। কাজী শাহেদের প্রতিবেদন। রাজশাহী বিভাগে পাড়া মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহের কাজ শেষ হয়েছে ৩ ফেব্রুয়ারি। ২০ জানুয়ারি থেকে এই কার্যক্রম শুরু হয়েছিল। ভোটার নিবন্ধন শুরু হচ্ছে বুধবার থেকে, যা চলবে ১১ এপ্রিল পর্যন্ত। ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেয়া নাগরিকরা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারছেন। দীর্ঘদিন অপেক্ষা করেছিলাম একজন ভোটার হওয়ার জন্য। নতুন ভোটার হওয়ার জন্য যেসব কাগজ, যেসব তথ্যগুলো প্রয়োজন সেগুলো নির্বাচন কমিশনে জমা দিয়েছি আমরা। নতুন ভোটার হতে পেরে খুবই ভালো লাগছে। আমি আসলে নতুন ভোটার হয়েছি এইবার। নতুন ভোটার হিসেবে আমার সামনে আশা থাকবে এবার একটা সুষ্ঠু নির্বাচন হবে। হালনাগাদ তথ্য অনুযায়ী বিভাগের সবচেয়ে বেশি ভোটার বেড়েছে পাবনা জেলায় ৪.৭৭%। এরপরই সিরাজগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলা। মারা যাওয়ার তালিকা থেকে বাদ পড়া ভোটার সবচেয়ে বেশি চাঁপাইনবাবগঞ্জে ১.৬৮%। নির্বাচন কমিশন এবার একটা টার্গেট 5% ধরেছিল, সেই অনুযায়ী আমাদের পুরা বিভাগে প্রায় 4% তথ্য সংগ্রহ হয়েছে। এবং আরও একটা আশাব্যঞ্জক যে আমাদের যেই ভোটারগুলো মারা গিয়েছে ইতিপূর্বে, সেটাও আমরা প্রায় ২,২৫,২৫২ জনকে আমরা কর্তনের তালিকা আওতায় নিয়ে এসেছি। যারা নির্ধারিত সময়ে তথ্য ফর্ম পূরণ করতে পারেননি তারা যে কোনো সময় নির্বাচন কমিশনের সফটওয়্যার বা নির্বাচন অফিসে গিয়ে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। একটা মানুষ সেই আমাদের এই ৩৬৫ দিনই তিনি ভোটার হতে পারবে, কোনো সমস্যা নাই। আমাদের অ্যাপসের মাধ্যমে সে ঘরে বসে কিংবা যে কোনো জায়গায় ল্যাপটপে যে কোনো দোকানে উনি তার তথ্যাদি দিয়ে নিজে তার তথ্য দিয়ে পূরণ করে ভোটার ফর্ম পূরণ করে তিনি আমাদের অফিসে আসলে আমরা বায়োমেট্রিক নিব। ২০২৪ সালের হিসেব অনুযায়ী রাজশাহী বিভাগে মোট ভোটার সংখ্যা ১,৫৭,১২,৯২১ জন, যার মধ্যে তৃতীয় লিঙ্গের ভোটার ছিলেন ১১৬ জন। নতুন তালিকায় তাদের কোনো তথ্য নেই। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। যশোরের বাবলাতলা এলাকায় ভৈরব নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ধসে পড়েছে অন্তত ৮০টি পরিবারের বসতবাড়ি। স্থানীয়দের অভিযোগ, সরকার দলীয় নেতাদের প্রভাব এবং পানি উন্নয়ন বোর্ডের উদাসীনতার কারণে এই দুর্ভোগের শিকার হয়েছেন তারা। বিস্তারিত সহকর্মী সালাউদ্দিন সাগরের পাঠানো তথ্য ও ছবিতে বিস্তারিত অঙ্কন চৌধুরীর রিপোর্টে। নদীতে ঘরবাড়ি হারিয়েছেন যশোরের বাবলাতলা এলাকার ভৈরবপাড়ের অন্তত ৮০টি পরিবার। কিছু পরিবার তাদের সর্বস্ব হারিয়েছেন অক্টোবরের ভারী বৃষ্টিপাতে। নদী ভাঙ্গনে অনেকে আবার তাদের মাথা গোঁজার ঠাঁইটুকুও হারিয়েছেন। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও পায়নি কোনো সমাধান। ২০ বছর ধরে আমরা এখানে নদীর পাড়ে রয়েছি, আমাদের কোনোদিন কোনো সমস্যা হয়নি। বালি তোলার কারণে আমাদের অনেক সমস্যা, ঘরবাড়ি ধসে ভেঙে পড়ে গেছে। তিলে 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 করে একটা ঘর করছি, সেই ঘরটাই বালি উত্তোলনের কারণে আমার নদীতে বিলীন হয়ে গেছে। রিসেন্টলি বাড়িটা করেছে, বাড়িটা করার সম্ভবত ২ মাসের ভিতর ভেঙে পড়েছে। আমরা এখন সম্পূর্ণ গৃহহীন এক প্রকার। ভৈরব নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় শহরের কসবা ঘোষপাড়া এবং বাবলাতলা এলাকার নদীর পাড়ের বিভিন্ন স্থাপনা ধসে পড়েছে। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, কয়েক বছর আগে পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় অবৈধভাবে বালু উত্তোলন করা হয়। প্রভাবশালী এক চক্র এই বালু উত্তোলন করেছে। এতে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছেন বাসিন্দারা। আমার গ্রামের বাড়ি জমি জায়গা ছিল, সেগুলো বেঁচে নিয়ে আমি এখানে এই বাড়িটা করছি। বালি তোলার কারণে আমার এই ক্ষতিগুলো হয়েছে। এখন আমি চাই আমার এই ক্ষতিপূরণ দিক। বর্ষার সিজন আসলে আস্তে আস্তে ডাবদে ডাবদে পুরো বিল্ডিং সহ ঘর সহ সব ভেঙে পড়েছে। এই ক্ষতিগুলো তো কে দেবে আমাদের? এদিকে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের এই কর্মকর্তা। এবার যশোর জেলায় বৃষ্টিপাতের পরিমাণ অন্যান্য বছরগুলোর তুলনায় খুব বেশি, যার কারণে নদ নদীতে পানি প্রবাহ, পানি নিষ্কাশনের পরিমাণটা বেশি হয়েছে। তারই প্রেক্ষিতে কিছু কিছু জায়গায় দেখা যায় যে পাড়ে ভাঙন হয়েছে বা ছোটখাটো আকারে ভাঙন দেখা দিছে। খুব তাড়াতাড়ি ওখানে বিধি মোতাবেক যেটা করা যায় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। নদী ভাঙ্গন রোধ এবং অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি ভৈরবের বাসিন্দাদের। অঙ্কন চৌধুরী, দেশ টিভি। মগের মুল্লুকে পরিণত হয়েছে কুষ্টিয়া জেলা।
ঘটেই চলেছে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড। এবার এক কলেজ ছাত্রীকে চুরির অপবাদ দিয়ে রাতভর আটকে রেখে নির্যাতনের মাধ্যমে মুক্তিপণ আদায়ের অভিযোগ উঠেছে সাবেক এক ইউপি সদস্য ও তার সহযোগীদের বিরুদ্ধে। ওই কলেজ ছাত্রীকে উদ্ধারে পরিবার প্রশাসনের কাছে ধর্ণা দিয়েও পায়নি কোনো সহায়তা। কোনো উপায় না পেয়ে 24 ঘন্টা পর মুক্তিপণের মাধ্যমে ওই কলেজ ছাত্রীকে উদ্ধার করে পরিবার। এমন ঘটনায় প্রশাসনের ভূমিকায় ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবার চায় জড়িতদের বিচার। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার কলেজ ছাত্রী আঞ্জুমান গত 31 জানুয়ারি শুক্রবার মিরপুর উপজেলার খয়েরপুর গ্রামে যান কনে সাজাতে। সবকিছু ঠিকঠাক চললেও কনে সাজানোর শেষ মুহূর্তে আঞ্জুমানের বিরুদ্ধে তোলা হয় কনের দুল চুরির অভিযোগ। ভুক্তভোগীর অভিযোগ, স্থানীয় ইউপি সদস্য আব্দুল কুদ্দুস ও তার সহযোগীরা মিলে চুরির অপবাদ দিয়ে কয়েক দফায় তল্লাশি চালিয়ে কিছু না পেলেও তার উপর চালায় শারীরিক ও মানসিক নির্যাতন। খবর পেয়ে তার এক প্রতিবেশী আঞ্জুমানকে উদ্ধারে গেলে তাকেও আটকে রাখে অভিযুক্তরা। মুক্তিপণের জন্য পরিবারের কাছে দাবি করা হয় মোটা অঙ্কের টাকা। টাকা দিতে রাজি না হওয়ায় রাতভর স্থানীয় একটি ক্লাব ঘরে আটকে রেখে তাদের উপর চালানো হয় অমানবিক নির্যাতন। মুক্তিপণ দাবি করে আমাদের কাছে অনেক টাকা। তারপরে পরিবারকে জানানোর পরে পরিবার থেকে মানুষজন যায় আমাদেরকে মুক্তি নেওয়ার জন্য। আমার আব্বু শহরে আসলো, এসে টাকা নিয়ে যে আমাদের ছাড়াই আনলো 11টা থেকে 12টার দিকে। তাদের উদ্ধারে পরিবারের সদস্যরা বারবার প্রশাসনের কাছে গিয়েও পায়নি কোনো সহযোগিতা। ফলে নিরুপায় হয়ে ঘটনার 24 ঘন্টা পর শনিবার সকাল 11টার দিকে মুক্তিপণের টাকা দিয়ে উদ্ধার করে কলেজ ছাত্রী আঞ্জুমান ও সম্রাট ইসলামকে। প্রশাসনের এমন ভূমিকায় ক্ষুব্ধ ভুক্তভোগী পরিবার। এত অসহায় লাগলো যে পুলিশ প্রশাসন সহযোগিতা করবে, কেউ পাশে দাঁড়ালো না। এত বিচার তো চাই। তবে অভিযুক্ত ওই ইউপি সদস্য বলছেন দুলের দাম 65,000 টাকা, তাই নেওয়া হয়েছে 50,000 টাকা। তবে কোনো ধরনের নির্যাতন করা হয়নি বলে দাবি তার। না ওইটা ওই যে যখন ওই যে মিস হয়েছিল তখন ওই বেরতে ধাক্কা দিয়েছিল, তখন আমি ছিলাম, আমার ওই বাইক নিয়েছিল, একটা ধাক্কা দেখো হয়তো খুব বেশি হলে পারে, মানে একদিকে ইতিমধ্যে তখন গায়ে কেউ হাত দেবে, আমি গায়ে কেউ হাত দিবে না, পরে আর গায়ে হাত। এ ঘটনায় পুলিশ ক্যামেরার সামনে কথা বলতে রাজি না হলেও বলছেন ভুক্তভোগীকে আদালতের দ্বারস্থ হওয়ার কথা। আপনি জানেন যে ওর জন্য কত কি পরিমাণ আমি গালাগালি করেছি, ওদেরকে দিয়ে একটা কোর্টে সাবমিশন দিয়ে দেব। এটা তো একটা মানুষকে আটকে রেখে টাকা নিতে পারে, এটা কি এটা কথা? কলেজ ছাত্রীকে জিম্মি করে নির্যাতন ও মুক্তিপণ আদায়ের সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি ভুক্তভোগী পরিবারের। 65,000 টাকা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।